যতদিন যাচ্ছে ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। সীমান্ত এলাকায় কাটা তারের বেড়া দেয়াকে কেন্দ্র করে চলছে এই অস্থিরতা। যদিও এই অবস্থার সৃষ্টি হয় 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই। দুই দেশের মধ্যে যখন সম্পর্কের এই টানাপোড়েন, তখন ভারতের সীমান্ত দিয়ে আসছে পাগলের বেশে একের পর এক ব্যক্তি। এরা কি সত্যি পাগল নাকি অন্য কিছু, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ভারত সরকারের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে না। এটা নিয়ে অনেকটা বেশ তীর্যকভাবে তারা সংবাদ প্রচার করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভারতের আমন্ত্রণ এবার ফিরিয়ে দিল বাংলাদেশ। অর্থাৎ নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কি সেই আমন্ত্রণ, কেন প্রত্যাখ্যান করলেন ডক্টর ইউনূস? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। बंद कर दो, मैंने तुम बचा दिया, मैं तो बचाओ बैठी है, तो बंद करो। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে 5 মাসেরও বেশি সময়। এর আগে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষের রক্তে রঞ্জিত করেছে নিজের হাত। কথিত আছে পুলিশের সাথে বিশেষ একটি প্রশিক্ষিত বাহিনী ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। খোদ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছিলেন, পুলিশের হাতে সীমান্তের ভয়ঙ্কর অস্ত্র এলো কিভাবে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62, মানে 7.62 রাইফেল। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশেষ এই প্রশিক্ষিত বাহিনী কারা ছিলেন, ওই ভারী অস্ত্র কিভাবে এলো, আর হাসিনার পতনের পর তা কোথায় গেল, তা নিয়ে আছে নানা প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা নতুন নয়, তবে এবারের উত্তেজনা সীমান্তে বেড়ার নির্মাণকে কেন্দ্র করে। কোনো প্রকার সতর্কতা ছাড়াই ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হঠকারী সিদ্ধান্তের কারণে দুই প্রান্তেই বাড়ছে অস্থিরতা। যদিও বাংলাদেশের প্রতিবাদের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতের বিএসএফ। বিএসএফ যখন বাংলাদেশের সাথে পেরে উঠছে না, তখন ভারতের সীমান্ত দিয়ে একের পর এক পাগল বেশে ব্যক্তিরা প্রবেশ করছে বাংলাদেশের সীমানায়। বাস্তবে এদের দেখতে পাগল মনে হলেও আসলে তারা পাগল নাকি অন্য কিছু, তা নিয়ে আছে নানা প্রশ্ন। প্রতিবেশী দেশ থেকে আসা এমন কিছু পাগল ধরা পড়েছে এটিএন নিউজের ক্যামেরায়, যাদের মধ্যে কেউ কেউ কথা বলছেন হিন্দিতে। बंद कर दो, मैंने तुम बचा दिया, मैं तो बचाओ बैठी है, तो बंद करो। 30 साल हो गए मुझे मांगते हो, इसका नंबर। ভারত থেকে কিভাবে এত পাগল দেশে প্রবেশ করছে এমন প্রশ্নের জবাবে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানালেন ব্যবস্থা নেয়ার কথা। যারা সংশ্লিষ্ট ব্যক্তি এরা এই বিষয়ে জানে এবং এটা ওরা তৎপর, এটা বললো আর কি, ঠিক আছে। এবং আমি আরো তৎপর হওয়ার জন্য নির্দেশনা দিলাম যেন কেউ দেশে এই ধরনের কার্যক্রম করতে না পারে। বিজিবির প্রতিনিধি ছিল, বিজিবির প্রতিনিধি ছিল, ওনারা অনেক তৎপরতার কারণে এখন কিছুটা কমে আসছে। ওইটাই উনি ইনফরমেশনটা মূল্যত দিল। এখন তথ্য ছিল বাড়ার তো সুযোগ নাই, যেহেতু তৎপর বাড়ার তো সুযোগ আমি মনে করি নাই। এরপরে যদি আপনাদের থেকে ইনফরমেশন পাই, তাহলে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের কাছে ইনফরমেশনটা গেলে তারা অবশ্যই এটাকে আমলে নিয়ে যে কার্যক্রম গ্রহণ করা উচিত সেটা কার্যক্রম গ্রহণ করবে। হঠাৎ করে ভারতীয় এই ব্যক্তিরা কিভাবে বাংলাদেশে ঢুকছে, তাদের আসল উদ্দেশ্য কি, তা নিয়ে চলছে নানা আলোচনা। ভারত সরকারের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে না। এটা নিয়ে অনেকটা বেশ তীর্যকভাবে তারা সংবাদ প্রচার করছে। আনন্দবাজার পত্রিকার শিরোনামটা এমন, অনাবশ্যক ভারতীয় মৌসুম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আসছে না ইউনূসের বাংলাদেশ। দেখেন, কথায় কথায় তারা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসছে, খোঁচা মারছে, এবং যত অনিষ্টের মূল হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা তারা বোঝানোর চেষ্টা করছে।
ঘটনাটা কি, ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের 150 বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকেও, কিন্তু তাতে তারা আসছেন না। ভারতের মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অন্যান্য পড়শি দেশের সঙ্গে ডাকা হয়েছিল বাংলাদেশকে, মানে প্রতিবেশী অন্যান্য দেশকে ডাকা হয়েছিল, সেই সঙ্গে বাংলাদেশকে, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের কেউ সেই অনুষ্ঠানে আসছেন না। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কর্তা জানিয়েছেন তাদের তরফে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে অনাবশ্যক বলে মন্তব্য করেছেন তিনি। হ্যাঁ, এখানে তো একটা মানে চিঠি আছে যে খুব প্রয়োজন না হলে বাংলাদেশের কেউ কোনো কর্মকর্তা বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশে যাবেন না। তো এখানে এমন তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস না যে এমন বৈঠক যেতেই হবে। আগে যেমন একেবারে কুত্তার মতন ছুটে যেত, সেই দিন আছে। মানে তাদের আসলে বিষয়টা হচ্ছে যে তারা বারবার ওই শেখ হাসিনার আমলটা এটা ভুলতেই পারছে না। মানে ওদেরকে যেমন লেলি কুত্তার মতন তারা ওই খুব ছিটাই তো আর দৌড়ায় যেত লেলি কুত্তার মতন, তো ওই রকমটা বিবেচনা করছে এখনো, যে আগে যদি তারা যেয়ে থাকে তাহলে এখন তারা যাবেন না কেন, এমন কি হ্যাডম হয়েছে তাদের, এইটা তাদের সহ্য হচ্ছে না। এই কারণেই খুব ক্ষুদ্র জিনিস এটাকে তারা ফলো করে প্রচার করছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের 150 বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, তার নাম দেওয়া হয়েছে অবিভক্ত ভারত। আবহাওয়া দপ্তরের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, আমরা চাই একদা অবিভক্ত ভারতের অংশ সমস্ত দেশের প্রতিনিধি 150 বছর উদযাপনে যোগ দিন। পাকিস্তান ইতিমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে, আলোচনা সবাই তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে বাংলাদেশ জানিয়ে দিল তারা আসছে না। সাম্প্রতিক ঘটনার প্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। অর্থাৎ এখন যে সম্পর্ক শীতল, বাংলাদেশ অনেক কিছুতেই ভারতের কথা মতো চলতে চাচ্ছে না, ভারত আবার যা চাইছে সেটা পাচ্ছে না, তো সেই পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কেটা তাৎপর্যপূর্ণ। যেখানে পাকিস্তান যাচ্ছে সেখানে বাংলাদেশ কেন যাচ্ছে না, এটা হলো তাদের বক্তব্য। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কার্যনির্বাহী ডিরেক্টর মমিনুল ইসলাম বলেছেন যে তারা মাসখানেক আগে দিল্লি থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন। তিনি বলেন, ভারতের মৌসুম ভবনের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি, কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে। ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কোনো যোগ নেই বলে দাবি করেছেন ঢাকার ওই কর্তা। তিনি জানিয়েছেন, ভারতের মৌসুম ভবনের সঙ্গে বাংলাদেশের মৌসুম ভবনের নিয়মিত যোগাযোগ রয়েছে। ভারতীয় আবহাওয়াবিদদের সঙ্গে দেখা করতে ডিসেম্বরে তিনি দিল্লিতে এসেছিলেন, জানিয়েছেন মমিনুল। যাক, একটা অন্যান্য মানে মৌসুম ভবনের অনুষ্ঠানে দিল্লির তরফে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণ গেছে ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায়। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে। যাই হোক, এটা খুব একটা এমন না যে না গেলে একেবারে মহাভারত অশুদ্ধ হবে, সেটা আবহাওয়া কর্মকর্তা বাংলাদেশের তিনি জানিয়েছেন। তারপরেও এটা তাদের কাছে বিশ্বাসযোগ্য না, মানে বিস্ময়কর ব্যাপার যে ভারত মানে আমন্ত্রণ জানাচ্ছে সেখানে বাংলাদেশ আসবে না, এটা তো একটা অবিশ্বাস্য কাহিনী। অতীতে তো তারা এই ধরনের কখনো এমনটা আচরণ পায়নি, সেই কারণে তাদের এটা বেশ বুকে একটা ধাক্কা লাগছে আর কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা, ভারত সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি করতেছে, যুদ্ধের দামামা তৈরি করতেছে, এটি কিন্তু আমরা শেখ হাসিনার শাসন আমল এই 15 বছর 17 বছরে তা কিন্তু দেখিনি। নতুন করে সীমানায় তার কাটার বেড়া দেওয়া, নতুন করে উত্তেজনা সীমান্তে, এগুলো ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ তৈরি করার জন্যে, যুদ্ধে জড়িয়ে পড়ার জন্যে কিন্তু এগুলো করতেছেন। কারণ বাংলাদেশেই একমাত্র একটি প্রতিবেশী দেশ ছিল ভারতের, যেটি বন্ধু দেশ। কারণ ভারতের তো অরিজিনাল বন্ধু দেশ কেউই নাই। সেই
বাংলাদেশেও সেই বন্ধু দেশটিও হারিয়ে গিয়েছে এই ভারতের কাছ থেকে। শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, এ কারণেই ভারতের কিন্তু মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে যে একমাত্র বন্ধু দেশ বাংলাদেশকেও তারা হারালো। এ কারণে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনরায় ফিরে নিয়ে আসার জন্য এবং নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানোর জন্য, কিন্তু শত চেষ্টা করেও কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।